আপনি কি জানেন 96% মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে বাজারকে হারাতে ব্যর্থ হয়? এর মানে হলো আপনি যাদের বিশেষজ্ঞ ভেবে টাকা দিচ্ছেন তারা আসলে আপনার মুনাফার প্রায় 60 থেকে 70% পর্যন্ত ফি হিসাবে আপনার পকেট থেকে সরিয়ে নিচ্ছে। আপনি কি বিনিয়োগের জগতের কেবল একটি দাবার ভুটি হয়ে থাকতে চান, নাকি দাবার খেলোয়াড় হয়ে নিজের আর্থিক ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান? মনে রাখবেন, সফলতা সংকেত রেখে যায়। আপনি কি বিশ্বাস করবেন যে থিওডর জনসন নামে একজন সাধারণ ক্লার্ক, যার বাৎসরিক বেতন কখনোই $14,000 বেশি ছিল না, তিনি এই ভিডিওতে বলা কৌশলগুলো ব্যবহার করে $70 মিলিয়ন সম্পদ গড়েছিলেন? হ্যাঁ, 70 মিলিয়ন। এটি প্রমাণ করে যে আর্থিক মুক্তির জন্য আপনাকে জাদুকর হতে হবে না, কেবল সঠিক সিস্টেম জানতে হবে। আজ আমি টনি রবিন্সের সেই 7টি সহজ ধাপ প্রকাশ করব, যা বিশ্বের শ্রেষ্ঠ 50 জন বিলিয়নারের অভিজ্ঞতা থেকে ফিল্টার করা হয়েছে। আমি আপনাকে দেখাবো কিভাবে নিজের জন্য একটি মানি মেশিন তৈরি করতে হয়, যা আপনি যখন ঘুমিয়ে থাকবেন বা ছুটিতে থাকবেন তখনও আপনার হয়ে টাকা উৎপাদন করবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষ অংশে আমি শেয়ার করব বিশ্বের বৃহত্তম হেজ ফান্ড ম্যানেজার রে ড্যালিওর সেই অল সিজনস কৌশল। এই একটি কৌশল গত 30 বছরে 85% সময় লাভজনক ছিল, এমনকি 2008 সালের ভয়াবহ মন্দার সময়ও এটি আপনাকে রক্ষা করত। আপনি কি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত? চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনটা কেমন হতো যদি টাকার জন্য আপনাকে প্রতিদিন অফিসে ছুটতে না হতো? যদি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনার নিজের শর্তে হতো? আর্থিক স্বাধীনতা কোনো অলীক স্বপ্ন নয়, বরং এটি একটি নির্দিষ্ট গাণিতিক পদ্ধতি অনুসরণ করে অর্জন করা সম্ভব। আজ আমরা আলোচনা করব টনি রবিন্সের সেই 7টি সহজ ধাপ, যা আপনাকে কেবল সঞ্চয় করতেই শেখাবে না, বরং আপনার হয়ে কাজ করবে এমন একটি মানি মেশিন তৈরি করতে সাহায্য করবে। 1. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া। সবচেয়ে বড় ভুল হলো কেবল কাজ করে টাকা উপার্জনের চেষ্টা করা। মনে রাখবেন, আপনি সময় বিক্রি করে বড়লোক হতে পারবেন না। প্রথম ধাপ হলো নিজের উপার্জনের একটি নির্দিষ্ট অংশ, যেমন 10% বা 15%, নিজের এবং পরিবারের ভবিষ্যতের জন্য আলাদা করে রাখা এবং তা স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় করা। এই সঞ্চয়কে বলা হয় আপনার ফ্রিডম ফান্ড বা স্বাধীনতার তহবিল। 2. ইনসাইডার বা ভেতরের খবর জানা। বিনিয়োগের জগতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মিথ বা ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হয়। একজন ইনসাইডার হতে হলে আপনাকে জানতে হবে যে বাজারকে হারানো কঠিন এবং অতিরিক্ত ফি বা ট্যাক্স আপনার মুনাফার বড় অংশ খেয়ে ফেলে। দাবার ঘুঁটি না হয়ে দাবার খেলোয়াড় হতে হলে আপনাকে এই খেলার নিয়মগুলো শিখতে হবে। 3. লক্ষ্যকে অর্জনযোগ্য করে তোলা। জীবনের লক্ষ্যগুলিকে সংখ্যায় প্রকাশ করুন, যেমন আপনাকে বছরে কত টাকা খরচ করতে হবে, এটি কেমন গাড়ির খরচের সমান, বা আপনার কত টাকার প্রয়োজন। এমন একটি আর্থিক লক্ষ্য স্থির করুন যা পরিমাপযোগ্য এবং বাস্তবসম্মত। তারপর সেটিকে অর্জনের জন্য পরিকল্পনা করুন। অনেকেই মনে করেন কোটিপতি না হলে আর্থিক মুক্তি সম্ভব নয়, কিন্তু আপনার প্রকৃত লক্ষ্য হয়তো তার চেয়ে অনেক কম। এই ধাপে আপনাকে আপনার 5টি লক্ষ্য নির্ধারণ করতে হবে: আর্থিক নিরাপত্তা বা সিকিউরিটি, জীবনী শক্তি ভাইটালিটি, স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স, মুক্তি ফ্রিডম এবং পরম আর্থিক মুক্তি অ্যাবসলিউট ফ্রিডম। যখন আপনার সামনে একটি সুনির্দিষ্ট সংখ্যা থাকবে, আপনার মস্তিষ্ক তখন সেটি অর্জনের পথ খুঁজে নেবে। 4. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত অ্যাসেট অ্যালোকেশন। আপনি কোথায় বিনিয়োগ করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনি আপনার অর্থকে কিভাবে ভাগ করছেন। আপনার অর্থকে 2টি বালতিতে ভাগ করুন। একটি হলো নিরাপত্তা বা মনের শান্তি সিকিউরিটি বাকেট, এবং অন্যটি হলো ঝুঁকি ও প্রবৃদ্ধি রিস্ক গ্রোথ বাকেট। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, কারণ বৈচিত্র্যই হলো বিনিয়োগের একমাত্র ফ্রি লাঞ্চ। 5. আজীবন আয়ের পরিকল্পনা করা। বিনিয়োগের মূল লক্ষ্য কেবল সম্পদ বৃদ্ধি নয়, বরং এমন একটি আয়ের উৎস তৈরি করা যা আপনি বেঁচে থাকা পর্যন্ত আপনাকে মাসিক চেক দেবে। এজন্য রে ডালিওর অল সিজনস কৌশল অনুসরণ করা যেতে পারে, যা মন্দার সময়ও আপনার সম্পদকে রক্ষা করবে। মনে রাখবেন, আয়ই হল প্রকৃত ফলাফল। 6. বিশ্বের শ্রেষ্ঠ 0.001% ব্যক্তিদের মতো বিনিয়োগ করা। সাফল্য সংকেত রেখে যায়,
এই ধাপে আমরা বিশ্বের শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের যেমন ওয়ারেন বাফেট, রে ডালিও বা স্যার জন টেম্পলটনের অভিজ্ঞতা থেকে শিখব। তারা কেবল জেতার চেষ্টা করেন না, বরং তারা সবসময় টাকা না হারানোর ওপর জোর দেন। তাদের পোর্টফোলিও মডেল অনুকরণ করেই আপনি সাধারণ থেকে অসাধারণ হতে পারেন। ৭. শুধু করুন, উপভোগ করুন এবং বিলিয়ে দিন। আর্থিক স্বাধীনতার প্রকৃত সার্থকতা কেবল নিজের জন্য জমানোর মধ্যে নেই। প্রকৃত সম্পদ হল আপনার মানসিক অবস্থা। জীবনের গোপন রহস্য হল দান করা। গিভিং ইজ দ্য সিক্রেট। যখন আপনি অন্যের জন্য অবদান রাখবেন, তখনই আপনি সত্যিকারের প্রাচুর্য অনুভব করবেন। আর্থিক মুক্তি একদিনে আসে না, এটি একটি যাত্রা। এই ৭টি ধাপ অনুসরণ করে আপনি যদি আজই শুরু করেন, তবে আপনি কেবল নিজের ভবিষ্যতই গড়বেন না, বরং আপনার পরিবারের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার বা লিগাসি রেখে যাবেন। বিনিয়োগের জগৎটি একটি ঘন জঙ্গলের মতো, যেখানে পা বাড়ালেই লুকিয়ে আছে বিপদ। এই জঙ্গলে আপনাকে পথ দেখানোর জন্য অনেক বিশেষজ্ঞ আসবে, কিন্তু মনে রাখবেন, এই খেলাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি সবসময় লাভবান হয়। দাবার ঘুঁটি না হয়ে দাবার খেলোয়াড় হতে হলে আপনাকে সেই ৯টি মিথ বা মিথ্যা ভাঙতে হবে, যা সাধারণ বিনিয়োগকারীদের বছরের পর বছর ধরে ঠকিয়ে আসছে। আমাদের সাথে বিনিয়োগ করুন, আমরা বাজারকে হারিয়ে দেব। আর্থিক জগতের সবচেয়ে বড় মিথ্যা হলো এই যে বিশেষজ্ঞরা বাজারের মার্কেট ইন্ডেক্সের চেয়ে বেশি মুনাফা দিতে পারেন। পরিসংখ্যান বলছে প্রায় 96% সক্রিয় মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে বাজারকে হারাতে ব্যর্থ হয়। এর মানে হলো আপনি যাদের বেশি ফি দিচ্ছেন, তারা আসলে সূচক বা ইন্ডেক্স ফান্ডের চেয়েও খারাপ ফলাফল দিচ্ছে। আমাদের ফি, ওটা তো খুবই সামান্য। আপনার মনে হতে পারে 1% বা 2% ফি খুব বেশি কিছু নয়, কিন্তু চক্রবৃদ্ধি হারে এটি আপনার দীর্ঘমেয়াদী মুনাফার 60% থেকে 70% পর্যন্ত খেয়ে ফেলতে পারে। গড়ে একটি মিউচুয়াল ফান্ডের প্রকৃত খরচ প্রায় 3.17% হতে পারে, যা আপনার অজান্তেই আপনার সম্পদ কমিয়ে দিচ্ছে। মুনাফার বিজ্ঞাপন যা দেখছেন তাই আপনি পাবেন। মিউচুয়াল ফান্ডগুলো তাদের বিজ্ঞাপনে অ্যাভারেজ রিটার্ন বা গড় মুনাফা দেখায়, যা একটি বড় বিভ্রম। বাস্তবে আপনি যা হাতে পান তা হল ডলার ওয়েটেড রিটার্ন, যা সবসময় বিজ্ঞাপনের তথ্যের চেয়ে অনেক কম হয়। আমি আপনার ব্রোকার, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। মনে রাখবেন, আপনার ব্রোকার আপনার বন্ধু নয়, তিনি মূলত একজন সেলসম্যান যিনি পণ্য বিক্রির জন্য কমিশন পান। সত্যিকারের নিরাপদ উপদেশের জন্য আপনার প্রয়োজন একজন ফিডিউশিয়ারি, যিনি আইনগতভাবে আপনার স্বার্থকে সবার উপরে রাখতে বাধ্য। আপনার রিটায়ারমেন্ট কেবল একটি 401k দূরে। অনেকেই মনে করেন একটি রিটায়ারমেন্ট ফান্ড থাকাই যথেষ্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ফান্ডগুলো 17টিরও বেশি লুকানো ফিতে ঠাসা। এই বিশাল খরচগুলো আপনার বার্ধক্যের সঞ্চয়কে তিলে তিলে ধ্বংস করে দেয়। টার্গেট ডেট ফান্ড শুধু সেট করুন আর ভুলে যান। মার্কেটিংয়ে বলা হয় টার্গেট ডেট ফান্ড সবচেয়ে নিরাপদ, কিন্তু এটি একটি বড় ভুল ধারণা। অনেক সময় এই ফান্ডগুলো বাজারের বড় ধসের সময় আপনার মূলধন রক্ষা করতে পারে না, যেমনটি 2008 সালে অনেকের সাথে ঘটেছিল। আমি অ্যানুইটিকে ঘৃণা করি, আপনারও উচিত। বাজারের প্রচারণায় বলা হয় সব অ্যানুইটি খারাপ, কিন্তু এটি আংশিক সত্য। কিছু নির্দিষ্ট ফিক্সড ইন্ডেক্সড অ্যানুইটি আছে, যা মন্দার সময়ও আপনার মূলধন রক্ষা করে এবং আজীবন আয়ের নিশ্চয়তা দেয়। বড় মুনাফা পেতে হলে বড় ঝুঁকি নিতেই হবে। পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগকারীরা ফাটকা খেলেন না, বরং তারা এসিমেট্রিক রিস্ক রিওয়ার্ড খোঁজেন। এর অর্থ হল এমন জায়গায় বিনিয়োগ করা যেখানে ঝুঁকি খুবই কম কিন্তু লাভের সম্ভাবনা বিশাল, অর্থাৎ আপনার টাকা না হারিয়েই সম্পদ বাড়ানো সম্ভব। আমরা নিজেদের যে মিথ্যাগুলো বলি, আর্থিক মুক্তির পথে শেষ বাধাটি হলো আপনার নিজের ভেতরকার ভয় এবং ভুল বিশ্বাস। আমরা প্রায় নিজেদের বলি যে আমার যথেষ্ট টাকা নেই বা বাজার এখন খুব খারাপ, কিন্তু এই অজুহাতগুলোই আপনাকে প্রকৃত সম্পদ গড়া থেকে দূরে রাখে। এই 9টি মিথ ভেঙে যখন আপনি সত্যের মুখোমুখি হবেন, তখনই আপনি একজন ইনসাইডার হিসেবে বিনিয়োগের খেলাটি নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজের ভাগ্যকে অন্যের হাতে ছেড়ে দেবেন না, বরং সত্য জেনে আজই নিজের আর্থিক ভবিষ্যতের দায়িত্ব নিন। বিনিয়োগের জগতে আপনি হাজারো সিদ্ধান্ত নিতে পারেন, কোন স্টকটি কিনবেন বা কখন বাজার থেকে বেরিয়ে যাবেন। কিন্তু আপনি কি জানেন, আপনার সাফল্যের 90%-এরও বেশি নির্ভর করে মাত্র একটি সিদ্ধান্তের উপর? টনি রবিন্সের মতে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত হল অ্যাসেট অ্যালোকেশন। এটি কোনো একটি নির্দিষ্ট শেয়ার বা বন্ড কেনার বিষয় নয়, বরং আপনার অর্থকে বিভিন্ন শ্রেণীতে সঠিক অনুপাতে ভাগ করে রাখার একটি দীর্ঘমেয়াদী কৌশল। 1. অ্যাসেট অ্যালোকেশন আসলে কি?
সহজ কথায় অ্যাসেট অ্যালোকেশন হলো আপনার বিনিয়োগের অর্থকে বিভিন্ন বালতি বা শ্রেণীতে ভাগ করা, যেমন স্টক, বন্ড, রিয়েল এস্টেট বা সোনা। এর মূল লক্ষ্য হল আপনার ঝুঁকি কমানো এবং মুনাফার সম্ভাবনা বাড়ানো। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ হ্যারি মার্কোভিটস একে বিনিয়োগের জগতের একমাত্র ফ্রিল্যান্স বলে অভিহিত করেছেন, কারণ এটি আপনাকে কোনো বাড়তি খরচ ছাড়াই বেশি মুনাফা এবং নিরাপত্তা নিশ্চিত করে। 2 বালতির কৌশল, নিরাপত্তা বা মনের শান্তি বালতি। এই বালতিতে থাকবে আপনার সেই অর্থ যা আপনি কোনোভাবেই হারাতে চান না। এখানে থাকবে নগদ টাকা, বন্ড এবং আপনার নিজের বাড়ি। এটি কচ্ছপের মতো ধীর গতিতে কিন্তু নিশ্চিতভাবে আপনার সম্পদ রক্ষা করবে। ঝুঁকি ও প্রবৃদ্ধি বালতি। এই বালতিটি অনেক বেশি আকর্ষণীয় বা সেক্সি, কারণ এখানে অনেক দ্রুত টাকা বাড়ার সম্ভাবনা থাকে। এখানে থাকবে স্টক, হাই yield বন্ড এবং বিভিন্ন কমোডিটি। তবে মনে রাখবেন, এখানে ঝুঁকিও অনেক বেশি, তাই এই বালতির পুরো টাকা হারিয়ে গেলেও যাতে আপনার জীবন থেমে না যায় সেই প্রস্তুতি থাকতে হবে। 3 দাবার চাল, রে ডালিওর অন্তর্দৃষ্টি। বিশ্বের সবচেয়ে বড় হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রে ডালিও একটি চমৎকার সত্য ফাঁস করেছেন। তিনি দেখিয়েছেন যে সাধারণ মানুষ মনে করে 50% স্টক এবং 50% বন্ডে টাকা রাখলে ঝুঁকি অর্ধেক হয়ে যায়, কিন্তু বাস্তবে স্টকগুলি বন্ডের চেয়ে 3 গুণ বেশি উদ্বায়ী বা ঝুঁকিপূর্ণ। ফলে আপনার পোর্টফোলিওতে ঝুঁকির প্রায় 95% থাকে স্টকের ওপর। প্রকৃত অ্যাসেট অ্যালোকেশন হল টাকার অঙ্কে নয়, বরং ঝুঁকির ভারসাম্যে আপনার অর্থ ভাগ করা। 4 ধনী হওয়া বনাম ধনী থাকা। যে কেউ ভাগ্যক্রমে একবার বড়লোক হতে পারে, কিন্তু সেই সম্পদ টিকিয়ে রাখতে হলে অ্যাসেট অ্যালোকেশন অপরিহার্য। এটি আপনার জীবনের স্টেজ, ঝুঁকির ক্ষমতা এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়। আপনি যদি তরুণ হন তবে আপনি কিছুটা বেশি ঝুঁকি নিতে পারেন, কিন্তু যদি অবসরের কাছাকাছি হন তবে আপনার নিরাপত্তা বালতি বড় হওয়া জরুরি। অ্যাসেট অ্যালোকেশন কোনো বিজ্ঞান নয়, বরং এটি একটি শিল্প। যখন আপনি আপনার অর্থকে সঠিক শ্রেণীতে ভাগ করতে শিখবেন, তখনই আপনি বাজারের ওথানপতন সত্ত্বেও রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। মনে রাখবেন, অ্যাসেট অ্যালোকেশনই হল আপনার হয়ে টাকা ছাপানোর লাইসেন্স, যদি আপনি খেলার নিয়মগুলো সঠিকভাবে জানেন। আপনি কি এমন একটি বিনিয়োগ ব্যবস্থার কথা কল্পনা করতে পারেন যা বাজারের যে কোনো ঝড়ে অটুট থাকবে? মুদ্রাস্ফীতি হোক বা চরম মন্দা, আপনার সম্পদ থাকবে নিরাপদ। বিশ্বের বৃহত্তম হেজ ফান্ড ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা রে ডালিও ঠিক এমনই একটি কৌশল তৈরি করেছেন। একে বলা হয় অল সিজনস কৌশল। রে ডালিওকে বিনিয়োগের জগতের স্টিভ জবস বলা হয়, কারণ তিনি ঝুঁকি ব্যবস্থাপনায় পৃথিবীর শ্রেষ্ঠ বিশেষজ্ঞ। 1 কেন প্রচলিত পোর্টফোলিও ব্যর্থ হয়? অধিকাংশ আর্থিক উপদেষ্টা আপনাকে বলবেন আপনার টাকা অর্ধেক স্টক আর অর্ধেক বন্ডে 50-50-এ রাখতে। তারা একে বলেন ব্যালেন্সড পোর্টফোলিও, কিন্তু রে ডালিও প্রমাণ করেছেন এটি মোটেও ব্যালেন্সড নয়, কারণ স্টক বন্ডের তুলনায় 3 গুণ বেশি ঝুঁকিপূর্ণ। ফলে আপনার পোর্টফোলিওতে ঝুঁকির প্রায় 95%ই থাকে স্টকের ওপর। যখন স্টক মার্কেট ধসে পড়ে, তখন আপনার পুরো সম্পদ সংকটে পড়ে। 2 অর্থনীতির 4 ঋতু বা দ্য 4 ইকোনমিক সিজনস। রে ডালিওর মতে আর্থিক জগতে মাত্র 4টি পরিস্থিতি বা ঋতু আসতে পারে: প্রত্যাশার চেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রত্যাশার চেয়ে কম অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মন্দা, প্রত্যাশার চেয়ে বেশি মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধি, প্রত্যাশার চেয়ে কম মুদ্রাস্ফীতি বা ডিফ্লেশন। আমরা জানি না সামনে কোন ঋতু আসবে, কিন্তু আমরা জানি এই 4টির বাইরে কিছু হবে না। অল সিজনস কৌশলের মূল লক্ষ্য হল এমনভাবে সম্পদ ভাগ করা যাতে প্রতিটি ঋতুর জন্য আপনার কাছে উপযুক্ত বিনিয়োগ থাকে। 3 অজেয় পোর্টফোলিও তৈরির সেই জাদুকরী রেসিপি। রে ডালিও সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটি নির্দিষ্ট শতাংশ বা অনুপাত বাতলে দিয়েছেন, যা যে কোনো বাজারে কাজ করবে। 30% স্টক দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য, 40% দীর্ঘমেয়াদী সরকারি বন্ড স্টকের অস্থিরতা সামাল দেওয়ার জন্য, 15% মধ্যমেয়াদী সরকারি বন্ড নিরাপত্তার জন্য, 7.5% সোনা মুদ্রাস্ফীতির সময় সুরক্ষার জন্য, 7.5% কমোডিটি বা পণ্যদ্রব্য দ্রুত দাম বাড়ার সময় লাভের জন্য। মনে রাখবেন, এখানে গুরুত্ব দেওয়া হয়েছে ঝুঁকির ভারসাম্যের ওপর, কেবল টাকার অঙ্কের ওপর নয়। 4 ফলাফল প্রমাণের অপেক্ষায়।
এই কৌশলটি যখন গত ৭৫ বছরের তথ্যের ওপর ভিত্তি করে পরীক্ষা বা ব্যাক টেস্ট করা হয় তখন ফলাফল পাওয়া যায় অবিশ্বাস্য। গত ৪০ বছরে এই পদ্ধতিতে বিনিয়োগ করলে আপনি ৮৫% সময় লাভবান হতেন। এমনকি ২০০৮ সালের সেই ভয়াবহ অর্থনৈতিক ধসের সময়ও যখন সাধারণ বিনিয়োগকারীরা তাদের অর্ধেক সম্পদ হারিয়েছিলেন, তখন এই অল সিজনস পোর্টফোলিও মাত্র ৩.৯৩% কমেছিল। রে ডালিওর এই অল সিজনস কৌশল আপনাকে বাজারের ভবিষ্যৎবাণী করার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। এটি আপনার হয়ে দিন-রাত কাজ করবে এমন একটি মানি মেশিন যা আপনার সম্পদকে মন্দার হাত থেকে রক্ষা করবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল মুনাফা নিশ্চিত করবে। মনে রাখবেন, সাফল্যের জন্য আপনাকে সব সময় সঠিক হতে হবে না, বরং আপনার কাছে এমন একটি সিস্টেম থাকতে হবে যা আপনার ভুলগুলোকেও সামলে নেবে। আপনি কি এমন কোনো শক্তির কথা কল্পনা করতে পারেন যা আপনার ছোট একটি সঞ্চয়কে সময়ের ব্যবধানে বিশাল এক সম্পদে পরিণত করতে পারে? আলবার্ট আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য এবং মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। আজ আমরা আলোচনা করব সেই চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ডিংয়ের জাদু নিয়ে, যা কেবল আপনার টাকা বাড়াবে না, বরং আপনার হয়ে দিন-রাত কাজ করবে এমন একটি মানি মেশিন তৈরি করবে। ১. কম্পাউন্ডিং আসলে কি? সহজ কথায়, কম্পাউন্ডিং হলো আপনার বিনিয়োগের ওপর অর্জিত মুনাফার ওপর পুনরায় মুনাফা অর্জন করা, অর্থাৎ আপনার প্রবৃদ্ধির ওপর আরও প্রবৃদ্ধি। এটি একটি তুষারপাতের মতো। পাহাড়ের ওপর থেকে ছোট একটি বরফের গোলক নিচে নামতে নামতে যেমন বিশাল আকার ধারণ করে, কম্পাউন্ডিংও আপনার অর্থকে সেভাবে কয়েক গুণ বাড়িয়ে দেয়। ২. দুই ভাইয়ের গল্প, উইলিয়াম বনাম জেমস। চক্রবৃদ্ধির শক্তি বুঝতে হলে অর্থনীতিবিদ বার্টন ম্যালকিয়েলের দেওয়া উইলিয়াম এবং জেমসের গল্পটি শোনা জরুরি। উইলিয়াম ২০ বছর থেকে প্রতি বছর মাত্র $৪,০০০ জমাতে শুরু করেন এবং টানা ২০ বছর জমানোর পর ৪০ বছর বয়সে এসে থামিয়ে দেন। তার মোট সঞ্চয় ছিল $৮০,০০০। অন্যদিকে তার ভাই জেমস ৪০ বছর থেকে সঞ্চয় শুরু করেন এবং ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতি বছর $৪,০০০ জমিয়ে যান। জেমসের মোট সঞ্চয় ছিল $১,০০,০০০। ৬৫ বছর বয়সে কার কাছে বেশি টাকা ছিল? আপনি অবাক হবেন যে উইলিয়ামের কাছে জেমসের তুলনায় প্রায় ৬০০% বেশি টাকা ছিল। উইলিয়ামের অ্যাকাউন্ট বেড়ে দাঁড়িয়েছিল প্রায় $২৫ লক্ষ, যেখানে জেমসের ছিল $৪ লক্ষ কম। এই বিশাল পার্থক্যের কারণ কেবল একটি: উইলিয়াম ২০ বছর আগে শুরু করেছিলেন। ৩. সাধারণ মানুষের অসাধারণ সাফল্য, থিওডোর জনসন। অনেকেই মনে করেন সম্পদ গড়তে হলে বিশাল বেতনের প্রয়োজন, কিন্তু থিওডোর জনসনের গল্প এই ভুল ধারণা ভেঙে দেয়। তিনি একটি কোম্পানির সাধারণ কর্মচারী ছিলেন এবং তার সারা জীবনের বেতন কখনোই বছরে $১৪,০০০ বেশি ছিল না। কিন্তু তিনি চক্রবৃদ্ধি মুনাফার শক্তি জানতেন। তিনি তার প্রতিটি বেতন থেকে ২০% আলাদা করে জমাতে শুরু করেন। ৯০ বছর বয়সে তার সেই জমানো অর্থ বেড়ে দাঁড়িয়েছিল $৭০ মিলিয়ন। তিনি প্রমাণ করেছেন যে আর্থিক মুক্তির জন্য আপনাকে জাদুকর হতে হবে না, কেবল ধৈর্যশীল এবং নিয়মিত হতে হবে। ৪. শুরুটা ধীর কিন্তু শেষটা বিশাল। কম্পাউন্ডিং শুরুতে খুব ধীর মনে হতে পারে, ঠিক যেমন গল্ফ কোর্সের একটি পুরনো বাজির মতো। যদি আপনি প্রতি হোলে বাজির টাকা দ্বিগুণ করেন এবং ১০ পয়সা দিয়ে শুরু করেন, তবে প্রথম কয়েক হোলে আপনার মুনাফা হবে নগণ্য, কিন্তু ১৮তম হোলে পৌঁছাতে পৌঁছাতে সেই ১০ পয়সা বেড়ে দাঁড়াবে $১৩,১৬০। আপনার বিনিয়োগের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটে। দীর্ঘদিন ধরে মুনাফা পুনর্বিনিয়োগ করলে শেষ পর্যায়ে গিয়ে তা এক লাফে বিশাল আকার ধারণ করে। ৫. ছোট পদক্ষেপের বড় ফলাফল। আপনি হয়তো ভাবছেন, আমার তো জমানোর মতো বেশি টাকা নেই, কিন্তু প্রতি সপ্তাহে মাত্র $৪০, অর্থাৎ বছরে $২,০০০ সাশ্রয় করে যদি ৮% চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করেন, তবে ৪০ বছর পর আপনার কাছে থাকবে প্রায় $৫,৮১,০০০। আর যদি সপ্তাহে $১০০ জমাতে পারেন, তবে সেই অঙ্কটি কয়েক কোটি ছাড়িয়ে যাবে। কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফার সুবিধা নিতে হলে আপনাকে এখনই শুরু করতে হবে। মনে রাখবেন, জ্ঞান কেবল সম্ভাব্য শক্তি, কিন্তু সেই জ্ঞানের প্রয়োগই হল প্রকৃত দক্ষতা। তাই আপনার আয়ের একটি অংশ আজই আপনার ফ্রিডম ফান্ডে সরিয়ে রাখুন এবং কম্পাউন্ডিংয়ের জাদুকে আপনার ভবিষ্যৎ গড়তে দিন।
কারণ সময় আপনার সবচেয়ে বড় বন্ধু যদি আপনি তাকে আজই কাজে লাগান। সাফল্য কি কোনো আকস্মিক বিষয়, নাকি এটি নির্দিষ্ট কোনো পদ্ধতির ফল? টনি রবিন্স বছরের পর বছর বিশ্বের শ্রেষ্ঠ সফল ব্যক্তিদের পর্যবেক্ষণ করে দেখেছেন যে তাদের প্রত্যেকের মধ্যে একটি সাধারণ প্যাটার্ন বা নকশা কাজ করে। তিনি একে নাম দিয়েছেন আল্টিমেট সাকসেস ফর্মুলা। এই ফর্মুলাটি এমন এক জাদুকরী সূত্র যা অনুসরণ করলে আপনি আপনার জীবনের যে কোনো লক্ষ্য, তা আর্থিক হোক বা ব্যক্তিগত, বাস্তবায়ন করতে পারবেন। ধাপ 1, আপনার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। নো ইয়োর আউটকাম। সাফল্যের প্রথম শর্ত হল আপনি আসলে কি চান তা স্পষ্টভাবে জানা। লক্ষ্যহীনভাবে ছোটা মানে হল গন্তব্যহীন এক নৌকার মতো ভেসে থাকা। আপনার টার্গেট বা লক্ষ্য যত সুনির্দিষ্ট হবে, আপনার মস্তিষ্ক সেটি অর্জনের জন্য তত বেশি শক্তিশালী সংকেত পাঠাবে। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি আর্থিক মুক্তি চান, নাকি চমৎকার একটি ক্যারিয়ার, নাকি সুস্বাস্থ্য? আপনার লক্ষ্যটি খাতায় লিখুন, কারণ স্বচ্ছতাই হল প্রকৃত শক্তি। ধাপ 2, কার্যকর এবং ব্যাপক পদক্ষেপ নেওয়া। টেক ম্যাসিভ অ্যাকশন। লক্ষ্য স্থির করার পর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। জ্ঞান কেবল সম্ভাব্য শক্তি, কিন্তু সেই জ্ঞানের প্রয়োগ বা পদক্ষেপই হল প্রকৃত দক্ষতা। ভয়কে জয় করার একমাত্র উপায় হল কাজে নেমে পড়া। কেবল সাধারণ কাজ নয়, বরং আপনার লক্ষ্যের দিকে ম্যাসিভ অ্যাকশন বা ব্যাপক পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন, যারা কেবল কথা বলে তারা পিছিয়ে পড়ে, আর যারা কাজ করে তারাই ইতিহাস গড়ে। ধাপ 3, ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রাখা। মনিটর ইয়োর রেজাল্টস। আপনি পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু সেই পদক্ষেপ কি আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, নাকি দূরে সরিয়ে দিচ্ছে? অনেক সময় আমরা ভুল পথে অনেক পরিশ্রম করি, যা শেষ পর্যন্ত আমাদের হতাশ করে। তাই এই ধাপে আপনাকে সচেতনভাবে আপনার কাজের ফলাফল বা ফিডব্যাক পর্যবেক্ষণ করতে হবে। আপনার বর্তমান কৌশলটি কি কাজ করছে? যদি না করে, তবে সেটি দ্রুত শনাক্ত করা জরুরি। ধাপ 4, প্রয়োজন অনুযায়ী নিজের কৌশল পরিবর্তন করা। চেঞ্জ ইয়োর স্ট্র্যাটেজি। যদি দেখেন আপনার নেওয়া পদক্ষেপগুলো কাঙ্ক্ষিত ফলাফল দিচ্ছে না, তবে আপনার লক্ষ্যে অটল থেকে কৌশলে পরিবর্তন আনুন। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি হল সাফল্যের অন্যতম চাবিকাঠি। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন, ততক্ষণ নিজের আচরণ এবং কর্মপদ্ধতি পরিবর্তন করতে থাকুন। মনে রাখবেন, সফল ব্যক্তিরা কখনো হাল ছাড়েন না, তারা কেবল তাদের পথ পরিবর্তন করেন। একটি বাস্তব উদাহরণ, স্টিভেন স্পিলবার্গ। বিশ্বখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের জীবনের গল্পটি এই ফর্মুলার একটি শ্রেষ্ঠ উদাহরণ। মাত্র 17 বছর বয়সে তিনি ঠিক করেছিলেন তিনি একজন ফিল্ম ডিরেক্টর হবেন। লক্ষ্য নির্ধারণ। তিনি প্রতিদিন ইউনিভার্সাল স্টুডিওতে যেতেন এবং সেখানকার পরিচালকদের কাজ মন দিয়ে দেখতেন। পদক্ষেপ নেওয়া। সেখানে তিনি সবার সাথে কথা বলে বোঝার চেষ্টা করতেন কিভাবে আরও ভালো কাজ করা যায়। ফলাফল পর্যবেক্ষণ। তিনি টানা 3 বছর স্টুডিওতে যাওয়া চালিয়ে যান এবং অবশেষে মাত্র 20 বছর বয়সে তার প্রথম বড় চুক্তিটি পান। কৌশল পরিবর্তন এবং ধৈর্য। তার মধ্যে ডিরেক্টর হওয়ার সেই তীব্র নেশা ছিল বলেই আজ তিনি বিশ্বজয়ী। আপনার ভেতরেও রয়েছে অসীম সম্ভাবনা বা লিমিটলেস পোটেনশিয়াল। এই 4টি ধাপ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করুন। ব্যর্থতা বলে কিছু নেই, আছে শুধু ফলাফল, যা থেকে আমরা শিখতে পারি। তাই আজই আপনার লক্ষ্য স্থির করুন, কাজে নেমে পড়ুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কেউ পাহাড়ের চূড়ায় চড়তে চায় আর কেউ ঘরের কোণে নিরাপদ থাকতে পছন্দ করে? কেন কেউ কোটি কোটি টাকা জমানোর পেছনে ছুটে চলে আর কেউ সব বিলিয়ে দিয়ে শান্তি খোঁজে? টনি রবিন্সের মতে, পৃথিবীর প্রতিটি মানুষের ডিএনএ বা সংস্কৃতি আলাদা হলেও আমাদের সবার আচরণের পেছনে কাজ করে 6টি মৌলিক চাহিদা। আমরা সচেতনভাবে হোক বা অবচেতনভাবে আমাদের প্রতিটি সিদ্ধান্ত নেই এই চাহিদাগুলো পূরণ করার জন্য। 1. নিশ্চয়তা বা নিরাপত্তা, সার্টেনটি বা কমফর্ট। আমাদের প্রথম এবং প্রধান চাহিদা হল নিশ্চয়তা। আমরা সবাই জানতে চাই যে আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা নিরাপদ থাকব কিনা। এটি মূলত একটি বেঁচে থাকার মেকানিজম বা সার্ভাইভাল মেকানিজম। আপনার ঝুঁকির ক্ষমতা বা রিস্ক টলারেন্স কতটা তা নির্ভর করে আপনার মধ্যে এই নিশ্চয়তার চাহিদা কতটা প্রবল তার ওপর। যদি আপনার নিশ্চয়তার চাহিদা খুব বেশি হয়, তবে আপনি বড় কোনো বিনিয়োগে ঝুঁকি নিতে ভয় পাবেন। 2. বৈচিত্র্য বা অনিশ্চয়তা বা ভ্যারাইটি।
শুনতে অদ্ভুত লাগলেও আমাদের জীবনে যেমন নিশ্চয়তা দরকার, তেমনি কিছুটা অনিশ্চয়তা বা বৈচিত্র্যেরও প্রয়োজন আছে। যদি আপনি প্রতিদিন প্রতি মিনিটে জানতেন আপনার সাথে কি হতে যাচ্ছে, তবে জীবন কি একঘেয়ে হয়ে যেত না? আমরা সারপ্রাইজ বা চমক পছন্দ করি, তবে কেবল সেই চমকগুলোই যা আমাদের পছন্দসই। অপছন্দের চমকগুলোকে আমরা সমস্যা বলি। এই বৈচিত্র্যের চাহিদা আমাদের নতুন কিছু শিখতে এবং চ্যালেঞ্জ নিতে অনুপ্রাণিত করে। 3. গুরুত্ব বা বিশেষত্ব, সিগনিফিকেন্স। তৃতীয় চাহিদাটি হল গুরুত্ব অনুভব করা। আমরা সবাই চাই যে আমাদের বিশেষ, অনন্য বা প্রয়োজনীয় বলে মনে করা হোক। কেউ এটি অর্জন করে অনেক টাকা উপার্জন করে, কেউ বড় বড় ডিগ্রি নিয়ে, কেউ বা দামি গাড়ি বা পোশাকের মাধ্যমে। এমনকি কেউ কেউ নেতিবাচকভাবে বা হিংস্রতার মাধ্যমেও নিজের গুরুত্ব প্রমাণের চেষ্টা করে। তবে মনে রাখবেন, কেবল টাকার মাধ্যমে গুরুত্ব খুঁজলে আপনি কখনোই প্রকৃত তৃপ্তি পাবেন না। 4. ভালোবাসা এবং সংযোগ, লাভ অ্যান্ড কানেকশন। ভালোবাসা হলো জীবনের অক্সিজেনের মতো, এটি আমরা সবচেয়ে বেশি চাই। যখন আমরা পূর্ণাঙ্গ ভালোবাসা পাই না, তখন আমরা অন্তত মানুষের সাথে সংযোগ বা কানেকশন খুঁজি। বন্ধুত্ব, প্রার্থনা বা এমনকি প্রকৃতির সাথে একাত্ম হয়েও আমরা এই চাহিদা পূরণ করি। এই প্রথম 4টি চাহিদাকে বলা হয় ব্যক্তিত্বের চাহিদা, যা আমরা সবাই কোনো না কোনোভাবে পূরণ করার পথ খুঁজে নেই। 5. বৃদ্ধি, গ্রোথ। এই পৃথিবীতে যা কিছু বাড়ছে না তা আসলে মরছে। আপনার সম্পর্ক, ব্যবসা বা জ্ঞান যদি বৃদ্ধি না পায়, তবে আপনার কাছে যত টাকাই থাকুক না কেন, আপনি সত্যিকারের পূর্ণতা অনুভব করবেন না। আমরা বৃদ্ধি চাই যাতে আমাদের কাছে অন্যের জন্য দেওয়ার মতো মূল্যবান কিছু থাকে। 6. অবদান, কন্ট্রিবিউশন। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা হল অবদান রাখা। জীবনের গোপন রহস্য হল দান করা। গিভিং ইজ দ্য সিক্রেট। জীবন কেবল আমির জন্য নয়, বরং আমরার জন্য। যখন আপনি অন্যের জীবনে পরিবর্তন আনতে পারেন, তখনই আপনি প্রকৃত প্রাচুর্য অনুভব করেন। বৃদ্ধি এবং অবদান হল আত্মার চাহিদা, যা মানুষকে সত্যিকারে সুখী এবং সার্থক করে তোলে। আর্থিক জীবনের সাথে এর সম্পর্ক। টাকা এই 6টি চাহিদাই পূরণ করার একটি শক্তিশালী মাধ্যম হতে পারে। টাকা আপনাকে নিরাপত্তা দিতে পারে, ভ্রমণের মাধ্যমে বৈচিত্র্য দিতে পারে এবং দামি জিনিসের মাধ্যমে গুরুত্বের অনুভূতিও দিতে পারে। এমনকি টাকার মাধ্যমে আপনি নিজের বৃদ্ধি এবং অন্যের জন্য অবদানও নিশ্চিত করতে পারেন। তবে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, বড়জোর একটি পোষা কুকুর কেনা যায়। আপনার জীবনে কোন চাহিদাটি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে? আপনি কি নিশ্চয়তার পেছনে ছুটছেন, নাকি অবদানের মাধ্যমে সার্থকতা খুঁজছেন? আপনার এই চাহিদার অগ্রাধিকারই নির্ধারণ করবে আপনার জীবনের দিক এবং আপনার আর্থিক ভবিষ্যৎ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কোনোদিন আপনি অনেক আত্মবিশ্বাসী বোধ করেন এবং সব কাজ নিখুঁতভাবে শেষ করেন, আবার কোনোদিন খুব সাধারণ কাজও আপনার কাছে পাহাড়ের মতো কঠিন মনে হয়? আপনার দক্ষতা কিন্তু একই থাকে, শুধু বদলে যায় আপনার স্টেট বা মানসিক অবস্থা। টনি রবিন্সের মতে, আপনার মানসিক এবং আবেগীয় অবস্থা একটি ফিল্টারের মতো কাজ করে, যা আপনার প্রতিটি অভিজ্ঞতা এবং সিদ্ধান্তকে রাঙিয়ে দেয়। আজ আমরা জানব কিভাবে নিজের শরীরের ভঙ্গি ব্যবহারের মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে যে কোনো ভয়কে শক্তিতে রূপান্তর করতে পারেন। 1. এনেবলিং বনাম প্যারালাইজিং স্টেট। আমাদের মনের মূলত 2টি অবস্থা থাকে। এনেবলিং স্টেট, এটি এমন একটি অবস্থা যেখানে আপনি আত্মবিশ্বাস, ভালোবাসা, আনন্দ এবং শক্তি অনুভব করেন। এই অবস্থায় আপনার মস্তিষ্ক সবচেয়ে কার্যকরভাবে কাজ করে এবং আপনি অজেয় হয়ে ওঠেন। প্যারালাইজিং স্টেট, যখন আপনার মন ভয়, সন্দেহ, বিষণ্ণতা বা ক্লান্তিতে ডুবে থাকে, তখন আপনি স্থবির হয়ে পড়েন। রবিন্স একে স্টুপিড স্টেট বা বোকা অবস্থা বলেন, কারণ এই অবস্থায় আপনি আপনার জানা সহজ বিষয়গুলো ভুলে যান। 2. ফিজিওলজি, মন পরিবর্তনের চাবিকাঠি। অধিকাংশ মানুষ মনে করে আগে মন ভালো হবে, তারপর তারা কাজ করবে। কিন্তু টনি রবিন্স এর উল্টোটা শেখান। তিনি বলেন, ইমোশন ইজ ক্রিয়েটেড বাই মোশন, অর্থাৎ গতি বা নড়াচড়া থেকেই আবেগের সৃষ্টি হয়। আপনি যদি নিচু হয়ে মাথা নিচু করে বসেন, তবে আপনার মন বিষণ্ণ হতে বাধ্য। কিন্তু আপনি যদি বুক টান টান করে দাঁড়ান এবং গভীরভাবে শ্বাস নেন, তবে আপনার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে আত্মবিশ্বাসের সংকেত পাবে। আপনার শরীরের ভঙ্গি বা ফিজিওলজি পরিবর্তন করাই হল মানসিক অবস্থা পরিবর্তনের দ্রুততম উপায়। 3. পাওয়ার পোজের বিজ্ঞান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যামি কার্ডির একটি গবেষণা এই পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণ করেছে।
গবেষণায় দেখা গেছে মাত্র 2 মিনিট যদি কেউ পাওয়ার পোজ যেমন কোমরে হাত দিয়ে বা হাত উপরে তুলে বিজয়ী ভঙ্গিতে দাঁড়ান অনুশীলন করে, তবে তার শরীরে টেস্টোস্টেরন অর্থাৎ আত্মবিশ্বাসের হরমোন 20% বৃদ্ধি পায় এবং কর্টিসল অর্থাৎ মানসিক চাপের হরমোন 25% কমে যায়। অর্থাৎ মাত্র 120 সেকেন্ডের শারীরিক পরিবর্তন আপনাকে ঝুঁকি নিতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত করে তোলে। 4. ব্যক্তিগত উদাহরণ। টনি রবিন্সের রূপান্তর। একসময় টনি রবিন্স নিজেই অতিরিক্ত ওজন এবং বিষণ্ণতার শিকার ছিলেন। একদিন তিনি ঠিক করলেন আর নয়। তিনি তার রানিং জুতো পরে দৌড়াতে শুরু করলেন এবং তীব্র গতির সঙ্গীতের সাথে নিজেকে একাত্ম করে নিলেন। সেই প্রচণ্ড শারীরিক পরিশ্রম এবং মানসিক দৃঢ়তার মুহূর্তে তিনি তার জার্নালে লিখেছিলেন যে তিনি আর যাতা জীবন মেনে নেবেন না। সেই স্টেট পরিবর্তন মাধ্যমেই তিনি 1 মাসের মধ্যে 30 পাউন্ড ওজন কমিয়েছিলেন এবং তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। কার্যকর পদক্ষেপ। পরের বার যখন আপনি কোনো কাজ করতে ভয় পাবেন বা অলসতা অনুভব করবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন অবস্থায় আছেন। সাথে সাথে আপনার বসার বা দাঁড়ানোর ভঙ্গি পরিবর্তন করুন। জোরে শ্বাস নিন, হাসুন এবং আপনার শরীরের শক্তি ব্যবহার করে সেই প্যারালাইজিং স্টেট থেকে বেরিয়ে আসুন। উপসংহার। মনে রাখবেন, আপনি আপনার পরিস্থিতির ম্যানেজার নন, বরং আপনি আপনার জীবনের অভিজ্ঞতার স্থপতি। যখন আপনি আপনার মানসিক অবস্থা বা স্টেট নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখনই আপনি আপনার লক্ষ্যের দিকে ব্যাপক এবং কার্যকর পদক্ষেপ নিতে পারবেন। আমরা এমন একটি সমাজে বাস করি যা আমাদের সবসময় কেবল কেনাকাটা করতে বা ভোগ করতে উৎসাহিত করে। নতুন ফোন, দামি গাড়ি বা ব্র্যান্ডের পোশাক। আমাদের শেখানো হয় যে ব্যয় করাই হলো সাফল্যের মাপকাঠি। কিন্তু টনি রবিন্সের মতে, আপনি যদি কেবল একজন ভোক্তা বা কনজিউমার হয়ে থাকেন, তবে আপনি কখনোই সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবেন না। আর্থিক মুক্তির পথে আপনার প্রথম এবং প্রধান কাজ হল নিজের পরিচয় বদলে ফেলা। একজন ভোক্তা থেকে একজন বিনিয়োগকারী বা মালিক হয়ে ওঠা। 1. উপার্জনকে সম্পদে রূপান্তর করুন। অনেকেই মনে করেন অনেক টাকা আয় করলেই বুঝি ধনী হওয়া যায়, কিন্তু সত্য হলো আপনি কেবল আয় করে আর্থিক মুক্তি অর্জন করতে পারবেন না। এমনকি যারা লক্ষ লক্ষ ডলার আয় করেন, তারাও সঠিক পদ্ধতি না জানার কারণে দেউলিয়া হয়ে যান। প্রকৃত স্বাধীনতা আসে তখন যখন আপনি শ্রম দিয়ে টাকা উপার্জনের বদলে টাকাকে আপনার হয়ে কাজ করাতে শিখবেন। আপনাকে আপনার আয়ের একটি অংশকে এমন একটি মানি মেশিনে রূপান্তর করতে হবে যা আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার জন্য অর্থ উৎপাদন করবে। 2. নিজেকে আগে বেতন দিন। পে ইয়োরসেলফ ফার্স্ট। বিনিয়োগকারী হওয়ার প্রথম ধাপ হল একটি কঠিন কিন্তু জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত নেওয়া। আপনার আয়ের কত শতাংশ আপনি নিজের কাছে রেখে দেবেন? দাবার চালের মতো অন্য যে কোনো খরচ করার আগে আয়ের একটি নির্দিষ্ট অংশ নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখুন। একে বলা হয় আপনার ফ্রিডম ফান্ড। এটি কোনো সাধারণ সঞ্চয় নয়, বরং এটি হলো আপনার স্বাধীনতার সেই বীজ যা ভবিষ্যতে একটি বিশাল বৃক্ষে পরিণত হবে। 3. সঞ্চয়কে স্বয়ংক্রিয় বা অটোমেটিক করা। সফলতার মূল চাবিকাঠি আপনার ইচ্ছাশক্তি নয়, বরং আপনার সিস্টেম। বার্টন ম্যালকিয়েল এবং টনি রবিন্সের মতে, সঞ্চয়ের সবচেয়ে কার্যকর উপায় হল এটিকে স্বয়ংক্রিয় করা, যাতে আপনার সেই টাকাটি দেখারই সুযোগ না থাকে। যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি সরাসরি বিনিয়োগে চলে যাবে, আপনি অজান্তেই আপনার খরচ করার অভ্যাসকে সেই অনুযায়ী কমিয়ে নেবেন। এই স্বয়ংক্রিয় পদ্ধতি আপনাকে ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে রক্ষা করবে এবং বড় কোনো চিন্তা ছাড়াই আপনার সম্পদ বৃদ্ধি করবে। 4. সঞ্চয় কোনো ত্যাগ নয়, এটি একটি উপহার। বেশিরভাগ মানুষ সঞ্চয় করতে ভয় পায়, কারণ তাদের মনে হয় তারা বর্তমানের আনন্দ বিসর্জন দিচ্ছে। কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে আপনাকে এই মানসিকতা বদলাতে হবে। সঞ্চয় করা মানে আজকের আনন্দ হারানো নয়, বরং এটি হলো নিজের ভবিষ্যতের জন্য দেওয়া একটি শ্রেষ্ঠ উপহার, যা আপনাকে মানসিক শান্তি এবং নিশ্চয়তা প্রদান করবে। মনে রাখবেন, আপনার দেওয়া এই ট্যাক্স বা অংশটি সরকারের কাছে যাচ্ছে না, বরং এটি আপনার এবং আপনার পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য জমা হচ্ছে। 5. থিওডর জনসনের শিক্ষা। একজন সাধারণ কর্মী হয়েও কিভাবে কোটিপতি হওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ হলেন থিওডর জনসন। তার বাৎসরিক বেতন কখনোই $14,000 বেশি ছিল না, কিন্তু তিনি প্রতিটি পে চেক থেকে 20% সঞ্চয় করে তা বিনিয়োগ করেছিলেন। ফলাফল,
বার্ধক্যে পৌঁছে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল $70 মিলিয়ন। তিনি প্রমাণ করেছেন যে সম্পদ গড়তে জাদুকর হতে হয় না, কেবল একজন নিষ্ঠাবান বিনিয়োগকারী হওয়াই যথেষ্ট। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কেবল অন্যদের ধনী করার জন্য টাকা ব্যয় করছেন, নাকি নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বিনিয়োগ করছেন? ভোক্তা হওয়ার অভ্যাস ছেড়ে আজই বিনিয়োগকারী হওয়ার শপথ নিন। জ্ঞান থাকা ভালো, কিন্তু সেই জ্ঞানের উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়াই হল প্রকৃত দক্ষতা। আপনার আয়ের একটি ছোট অংশ আজই স্বয়ংক্রিয়ভাবে আপনার ফ্রিডম ফান্ডে স্থানান্তরিত করুন এবং স্বাধীনতার পথে প্রথম ধাপটি ফেলুন। আমরা এই পুরো যাত্রায় শিখেছি কিভাবে টাকা জমাতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয় এবং কিভাবে সম্পদ বাড়াতে হয়। কিন্তু টনি রবিন্সের মতে সম্পদ অর্জনের এই পুরো খেলার একটি শেষ স্তর আছে, যা না বুঝলে আপনার জীবনের পূর্ণতা কখনোই আসবে না। সেই পরম সত্যটি হল, জীবনের গোপন রহস্য হল দান করা। দ্য সিক্রেট টু লিভিং ইজ গিভিং। প্রকৃত সম্পদ কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমানো সংখ্যার মধ্যে নয়, বরং আপনি অন্যের জীবনে কতটা অবদান রাখতে পারলেন তার মধ্যে নিহিত। 1. অর্থ যখন সার্থকতায় রূপ নেয়। টাকা আপনার ব্যক্তিত্বের একটি প্রতিফলন মাত্র। আপনি যদি কৃতজ্ঞ এবং দয়ালু হন, তবে টাকা আপনাকে আরও বেশি উদার হওয়ার সুযোগ দেয়। জীবনের অর্থ আপনি কি পাচ্ছেন তার থেকে আসে না, বরং আপনি কি দিচ্ছেন তার থেকে আসে। টনি রবিন্স বিশ্বাস করেন যে যখন আপনি নিজের গণ্ডি পেরিয়ে অন্যের জন্য অবদান রাখা শুরু করেন, তখনই আপনি সত্যিকারের সুখ এবং পূর্ণতা খুঁজে পান। জিম রন শিখিয়েছিলেন, আপনি যা পান তা দিয়ে আপনি জীবন নির্বাহ করেন, কিন্তু যা দান করেন তা দিয়ে আপনি একটি জীবন গড়ে তোলেন। 2. বিজ্ঞানের দৃষ্টিতে দানের উপকারিতা। অনেকে মনে করেন দান করা কেবল একটি নৈতিক কাজ, কিন্তু এর পেছনে চমৎকার বিজ্ঞান রয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিজাবেথ ডান এবং মাইকেল নর্টন তাদের গবেষণায় দেখিয়েছেন যে নিজের জন্য টাকা খরচ করার চেয়ে অন্যের জন্য খরচ করলে মানুষ অনেক বেশি দীর্ঘস্থায়ী সুখ অনুভব করে। দান করলে কেবল আপনার মানসিক অবস্থাই ভালো হয় না, বরং এটি আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, রক্তচাপ কমায় এবং এমনকি আয়ু বাড়াতেও সাহায্য করে। 3. টনির জীবনের বদলে দেওয়া সেই রাত। টনির জীবনের সবচেয়ে বড় শিক্ষা এসেছিল যখন তার বয়স ছিল মাত্র 11 বছর। সেই থ্যাঙ্কসগিভিংয়ের দিনে তাদের ঘরে কোনো খাবার ছিল না, কিন্তু একজন অচমুদ্ধ মানুষ তাদের জন্য ব্যাগ ভর্তি খাবার দিয়ে গিয়েছিলেন। সেই দিনটি টনিকে শিখিয়েছিল যে অপরিচিত মানুষও একে অপরের যত্ন নেয়। মাত্র 17 বছর বয়সে যখন টনি নিজের সামান্য আয়ের টাকা দিয়ে দুটি অভাবী পরিবারকে খাবার খাইয়েছিলেন, তখন তিনি তার জীবনের প্রকৃত মিশন খুঁজে পান। আর তার ফাউন্ডেশনের মাধ্যমে তিনি বছরে কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, এবং এটি তাকে জীবনের সবচেয়ে বড় তৃপ্তি দেয়। 4. সফলদের সংকেত, বড় দান, বড় সম্পদ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তিদের দিকে তাকালে দেখা যায় তারা দান করার মাধ্যমেই তাদের জীবনের সার্থকতা খুঁজে পান। স্যার জন টেম্পলটন, ওয়ারেন বাফেট, বিল গেটস বা রে ডালিও, তারা প্রত্যেকেই তাদের সম্পদের বিশাল একটি অংশ বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বা গিভিং প্লেজ দিয়েছেন। জন টেম্পলটন বিশ্বাস করতেন যে যারা তাদের আয়ের অন্তত 10% দান বা টাইদিং করেন, তারা অবিশ্বাস্যভাবে তাদের সম্পদ এবং মানসিক শান্তি বৃদ্ধিতে সক্ষম হন। 5. এখনই শুরু করুন যেখানে আপনি আছেন। আপনার মনে হতে পারে, আমার যখন অনেক টাকা হবে তখন আমি দান করব। কিন্তু টনি বলেন, আপনি যদি $1 থেকে 10 পয়সা দান করতে না পারেন, তবে $10 মিলিয়ন থেকেও আপনি 1 মিলিয়ন দান করতে পারবেন না। দান করা শুরু করতে হয় অভাবের সময় থেকে, যাতে আপনার মস্তিষ্ক বিশ্বাস করে যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণের চেয়েও বেশি আছে। এই মানসিকতাই আপনার জীবন থেকে দৈন্যদশা দূর করে প্রাচুর্যের দুয়ার খুলে দেবে। আর্থিক স্বাধীনতা কেবল নিজের নিরাপত্তার জন্য নয়, বরং এটি আপনাকে অন্যের জন্য একটি আশীর্বাদ হওয়ার শক্তি যোগায়। মনে রাখবেন, যখন আপনি মারা যাবেন, আপনার সাথে আপনার সম্পদ যাবে না, কিন্তু আপনার রেখে যাওয়া অবদান বা লিগেসি থেকে যাবে চিরকাল। তাই আজই কাউকে সাহায্য করুন, একটি হাসি উপহার দিন বা আপনার উপার্জনের একটি অংশ বিলিয়ে দিন, কারণ প্রকৃত প্রাচুর্য হল সেই জ্ঞান যেখানে আপনি জানেন আপনি পৃথিবীর জন্য কিছু করতে পেরেছেন। আর্থিক স্বাধীনতা কেবল আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো বড় সংখ্যা নয়, বরং এটি হলো আপনার নিজের শর্তে এবং ভয়হীনভাবে জীবন কাটানোর একটি পথ।
আমরা আজ টনি রবিনসের জীবনের সেই নিগূঢ় সত্যগুলো জানলাম, যা কেবল সম্পদ গড়তেই নয়, বরং একজন সার্থক মানুষ হতেও আমাদের সাহায্য করবে। মনে রাখবেন, টনি রবিনসের সেই পরম সত্যটি, জীবনের গোপন রহস্য হল দান করা। আপনার প্রকৃত সম্পদ কেবল আপনার সঞ্চয়ে নয়, বরং অন্যের জীবনে আপনার রাখা অবদানেই ফুটে ওঠে। আপনি যখন নিজের গণ্ডি পেরিয়ে অন্যের জন্য কিছু করেন, তখনই আপনি সত্যিকারের প্রাচুর্য এবং আনন্দ খুঁজে পান। জ্ঞান একা কিছুই করতে পারে না। জ্ঞান হলো কেবল সম্ভাব্য শক্তি, কিন্তু সেই জ্ঞানের সঠিক প্রয়োগ বা পদক্ষেপই হলো আপনার জীবনের প্রকৃত দক্ষতা ও শক্তি। তাই আজ থেকেই এই 7টি সহজ ধাপ আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। আপনার ভেতরের সেই অসীম সম্ভাবনাকে জাগিয়ে তুলুন এবং নিজের ভবিষ্যতের স্থপতি হয়ে উঠুন। আপনার জীবনকে আরও সমৃদ্ধ করতে এবং বিশ্বের শ্রেষ্ঠ সব বইয়ের মূল শিক্ষাগুলো এভাবে সহজভাবে বুঝতে আমাদের চ্যানেল অডিও বুক বাংলাকে সাবস্ক্রাইব